এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে অর্ডিনারি সিমপ্লেক্স মেথড বা বিগ্যাম মেথড ইউজ করে একটা এলপিপি কে আমরা কিভাবে সলভ করতে পারি। তো এবার আমাদের টার্গেট হলো যে আরেকটা মেথড শেখা, সেটা হলো টু ফেজ মেথড। তো টু ফেজ মেথডে একটা এলপিপি কে কিভাবে সলভ করা যায় এই ভিডিওতে আমরা এটা দেখব। তো তোমরা সবাই জানো যে আমার একটা রেগুলার প্র্যাকটিস হলো কোনো একটা জিনিস ডিসকাস করতে হলে আমি ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে নিই। এবার এই এক্সাম্পলটা নিয়ে আমি এটার উপরে যা কিছু বলার সবগুলো এই এক্সাম্পলের উপর বেস করে আমি বলি। তো এই ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, আমরা বই থেকে একটা এক্সাম্পল নিয়ে নিলাম। তোমাদের বইয়ের 160 পেজের 6 নাম্বার এক্সাম্পলটা আমরা নিলাম। এবার এই প্রবলেমটাকে আমরা চেষ্টা করব টু ফেজ মেথডে সলভ করার। তো আমরা তাহলে দেখি যে টু ফেজ মেথডে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। তো আগের মেথডগুলোর মতোই মানে টু ফেজ মেথডেও আমাদের ফার্স্ট কাজ হবে যে এই এলপিপিটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা। আমরা আগে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, এরপরে তাকে আমরা টু ফেজ মেথডে সলভ করব। তো স্ট্যান্ডার্ড ফর্মে আমরা আনতে হলে তাহলে দেখো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আনি। তো কি লিখবো? ইন্ট্রোডিউসিং আমাদের এখানে কি কি লাগবে দেখো একটু। এখানে লাগবে সারপ্লাস, এখানে সারপ্লাস, আর এখানে স্ল্যাক লাগবে। কাজেই সারপ্লাস লাগবে মানে আর্টিফিশিয়ালও লাগার কথা, মানে স্ল্যাক সারপ্লাস আর্টিফিশিয়াল সবই লাগছে। তো ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভেরিয়েবল, আচ্ছা একটু জায়গা রাখি, সারপ্লাস ভেরিয়েবল and artificial variable এত we can rewrite the LPP as। আচ্ছা এখানে দেখো, তো আমরা এই এলপিপিটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লেখার চেষ্টা করব। তবে আগের মেথডের সাথে এখনের মেথডের ডিফারেন্স হলো এক্ষুনি আমরা অবজেক্টিভ ফাংশনটা লিখছি না, অবজেক্টিভ ফাংশনটা আমরা একটু পরে লিখব। অবজেক্টিভ ফাংশন ছাড়া বাকিগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি। LPP as we can rewrite the constraints, এভাবে লিখি, LPP না বলে we can rewrite the constraints as, কারণ অবজেক্টিভ ফাংশনটা এখনই লিখছি না, constraints as। আচ্ছা কনস্ট্রেন্টস গুলো আগে লিখি। তাহলে কি করব? 3x1 plus 2x2। আচ্ছা এখানে কি লাগবে? এখানে লাগবে একটা সারপ্লাস ভেরিয়েবল মাইনাস x3। সারপ্লাস লাগলে আর্টিফিশিয়ালও লাগার সাধারণত লাগে, আমরা x4 দিয়ে রাখলাম, দেখা যাক। তাহলে সারপ্লাস আর আর্টিফিশিয়াল দিলাম। সারপ্লাস কি? x3 আর আর্টিফিশিয়াল ইউজ করলাম x4। আচ্ছা পরেরটাতে আসি, x1 প্লাস 4x2। তার ক্ষেত্রেও আবার একটা সারপ্লাস লাগবে, মানে মাইনাস x5 দিই প্লাস আর্টিফিশিয়াল দিই x6। তাহলে আমরা সারপ্লাস ইউজ করলাম x5, আর্টিফিশিয়াল ইউজ করলাম x6। আচ্ছা এটা হয়ে গেল। এরপরটাতে আসি, x1 প্লাস x2। এখানে দেখো লাগবে কি? স্ল্যাক ভেরিয়েবল। তাহলে আমরা লিখব কি? x7। এবার আমরা সবগুলো লিখে ফেলি, দিস ইজ ইকুয়াল টু এত, ইকুয়াল টু এত, ইকুয়াল টু এত, কি 3 4 5। আচ্ছা তাহলে স্ল্যাক সারপ্লাস আর্টিফিশিয়াল ইউজ করে এগুলোকে আমরা ইকুয়াল টু কনস্ট্যান্টস হিসাবে লিখলাম। আর এখানে কি? এখানে তো সবগুলো সাতটাই নন নেগেটিভ, x1 x2 x3 x4 x5 x6 and x7 প্রত্যেকটাই নন নেগেটিভ। আচ্ছা তাহলে দেখো, তো এগুলো আগের মেথডে আমরা বিগ্যাম মেথডে যেভাবে করেছি এভাবে আমরা কনস্ট্যান্টস গুলোকে স্ল্যাক সারপ্লাস আর আর্টিফিশিয়াল ইউজ করে লিখলাম। আচ্ছা টু ফেজ মেথডের ক্ষেত্রে দেখো, আমরা নাম শুনেই বোঝা যায় এই প্রবলেমটাকে দুটো ফেজে সলভ করব। দুটো ফেজ, তার ফেজ 1 অ্যান্ড ফেজ 2। আচ্ছা ফেজ 1 এর ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশন যেটা, এই জন্য অবজেক্টিভ ফাংশনটা আমরা লিখিনি। ফেজ 1 এর ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশন একরকম হবে, ফেজ 2 এর ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশন অন্যরকম হবে।
তো ফেজ ওয়ানের ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটা দেখো, যেটা দেওয়া আছে সেটা আমরা নেব না। ফেজ ওয়ানের ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটা আমরা নিজেরা তৈরি করব, আর ফেজ টুতে আমরা অবজেক্টিভ ফাংশন ইউজ করব, যেটা অরিজিনাল অবজেক্টিভ ফাংশন যেটা কোয়েশনে দেওয়া থাকবে এটা ইউজ করব আমরা ফেজ টুতে। কাজেই ফেজ ওয়ানের অবজেক্টিভ ফাংশনটা আমরা নিজেরা তৈরি করব। দেখো কিভাবে তৈরি করতে হয়। ফর ফেজ ওয়ান, এখানে লিখি ফর ফেজ ওয়ান the objective function is z star equal to, আচ্ছা এই ফেজ ওয়ানের অবজেক্টিভ ফাংশনে স্ল্যাক, সারপ্লাস বা অন্য যা কিছু ভেরিয়েবল আছে সবার কোফিসিয়েন্ট 0, শুধুমাত্র আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোর কোফিসিয়েন্ট হবে -1। এটা এইভাবে আমরা ফেজ ওয়ানের অবজেক্টিভ ফাংশনটা লিখবো। আমি আবারও বলছি, বাকি সব ভেরিয়েবলের কোফিসিয়েন্ট 0, শুধু আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কোফিসিয়েন্ট হবে -1। এটাই মেথড। কাজে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কোফিসিয়েন্ট -1, বাকি সব 0, যেগুলো কোফিসিয়েন্ট 0 বাকিগুলো লিখে লাভ নাই, আমরা শুধু আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোর কোফিসিয়েন্ট -1 হিসেবে লিখি। আর্টিফিশিয়াল কি কি? x4 আর x6। কাজেই আমরা লিখি -x4 -x6। এই হলো ফেজ ওয়ানের অবজেক্টিভ ফাংশন। বাকিগুলো নেই কারণ তাদের কোফিসিয়েন্ট 0। এবার এই অবজেক্টিভ ফাংশন অ্যান্ড এই কনস্ট্রেন্টস এগুলো নিয়ে আমরা ফেজ ওয়ানে যাব। ফেজ ওয়ানে গিয়ে আমাদের যে মেথড অলরেডি আমরা শিখেছি সেই মেথড অ্যাপ্লাই করে আমরা এলপিপিটাকে এগিয়ে নিয়ে যাব। এরপরে যেখানে যেটা বলার আমি যাই, এরপরে আমরা টাইম টু টাইম সব কিছু বলে দেব। তো আমরা লিখি নাও we will use simplex algorithm to solve the given LPP, আচ্ছা এটা কি লিখি? নাও we will use simplex algorithm to solve the given LPP. Let us proceed to phase 1 now. এটা যেভাবে যা খুশি তোমরা মিনিংফুল হলেই হলো। আমার এখনই এটা মনে হয়েছে এইভাবে লিখলাম, কেউ অন্যরকম চেঞ্জ করে লিখতে পারে, শুধু মিনিংফুল সেন্টেন্স হলেই হলো যাতে বোঝা যায়। নাও লেট আস প্রসিড টু ফেজ 1 নাও। এখন আমরা ফেজ 1-এ যাচ্ছি। তাহলে ফেজ 1-এ কি করব? অবজেক্টিভ ফাংশন হবে এটা, বাকি কনস্ট্রেন্টস এন্ড নন নেগেটিভিটি কন্ডিশন সবগুলো এগুলো এখানে আছে। আচ্ছা তাহলে ফেজ 1-এ যাই। আচ্ছা আমরা নতুন একটা পেজ থেকে টেবিলটা শুরু করি, আদারওয়াইজ আমাদের হয়তো অসুবিধায় পড়তে হতে পারে। আমরা নতুন একটা পেজ থেকে শুরু করি। তো এখানে দেখো টোটাল 7টা ভেরিয়েবল, এর মানে 5টা বেশি লাগে কলাম, আমি বলেছিলাম এর মানে 12টা কলাম লাগবে। আবার আপাতত আমরা 12 নাম্বার অফ কলামস লাগবে। তো আমরা একটা টেবিল করি। তো এখান থেকে আচ্ছা এইভাবে রাখি 1 2 3 তারপরে 4 5 6 7 8 9 10 11 12 মোটামুটি জায়গা হয়ে গেছে। আচ্ছা টেবিলটা আগে ড্র করে নিই, এরপরে আমরা ক্যালকুলেশনগুলো শুরু করব। আচ্ছা এই মোটামুটি ফার্স্ট টেবিল। আচ্ছা এখানে ফেজ 1 কথাটা লিখে নিলে ভালো হতো। আচ্ছা এখানে লিখি ফেজ 1, উপরে ফেজ 1 কথাটা লিখে নিলে মনে নেই। আচ্ছা নামগুলো দিয়ে দিই। এটা কি সিবি, এটা বি, এটা হলো এক্সবি, এটা স্মল বি, A1 A2 A3 A4 A5 A6 A7।
আচ্ছা, এটার নাম হলো সিজে, আর এটাকে আমরা কি লিখি, মিনি রেশিও। এটাকে লিখি মিনি, লাস্টেরটা মিনি রেশিও, মিনি রেশিও। আচ্ছা, ফিল আপ শুরু করি। ফিল আপ হলো A1 আমরা এখান থেকে দেখে নিই। A1 হলো x1 কোফিসিয়েন্ট, মানে 311, A1 হলো 311। A2 কত? A2 হলো 241, A3 -100, A4 হলো 100, A5 0 -1 0, A6 হলো 010, A7 001। এই হলো আমরা এই এলপিপিটা দেখে আমরা এগুলো লিখলাম, তোমরা অলরেডি জানো। আচ্ছা, বি কত আছে? 345, বি হলো 3, 4 আর 5। আচ্ছা, সিজে গুলো লিখে নিই। আচ্ছা, সিজে দেখো, সিজে মানে কি, আমরা অবজেক্টিভ ফাংশন থেকে লিখি, আমরা অলরেডি জানি। তো অবজেক্টিভ ফাংশন ফেজ 1-এ কত? এটা দেখো, ভুলে কিন্তু তোমরা এটা নেবে না, তাহলে কিন্তু পুরো মানে প্রবলেম শেষ। এখানে আমরা ফেজ 1 অবজেক্টিভ ফাংশন হলো এটা, আমরা তার থেকে আমরা সিজে গুলো লিখবো। এর মানে A4 এর উপরে থাকবে -1, A6 এর উপরে থাকবে -1, বাকি সব 0। তাহলে A4 এর উপরে -1, A6 এর উপরে -1, বাকি সব 0। এই হলো আমাদের সিজে। আচ্ছা, এবার আমরা লিখে ফেলি। স্ট্যান্ডার্ড বেসিস কত 100 কোথায়? A4, 010 হলো A6, আর 001 হলো A7। এর মানে A4, A6, A7। তাহলে লিখি এখানে A4, A6 আর A7। এখানে লিখবো X4, X6, X7। আচ্ছা, সিবি কি করে লিখতে হয়? সিবি দেখবো A4 এর উপরে কত আছে? -1। এরপরে দেখবো A6 এর উপরে কত আছে? A6 এর উপরে -1, A7 এর উপরে 0। এখানে এইগুলো লিখলাম। তাহলে দেখো, টেবিল 1 এর আমরা অনেকটা এগিয়ে ফেলেছি। এবার হলো টেবিল 1 এর ক্যালকুলেশন করতে হবে আমাদের, মানে ইন্ডেক্স রো বের করতে হবে। আমরা অলরেডি জানি যেগুলো সব একই মেথড, সব কিছু একই। এই হলো আমাদের টেবিল 1, সরি আচ্ছা, তাহলে ইন্ডেক্স রো। আচ্ছা, করি আমরা। কি হবে এখানে দেখো, -3 -1 এর মানে -4, বাকিগুলো তো 0, -4। এখানে -2 -4 মানে -6, এখানে 1, এখানে -1 মানে 0, এখানে 1, এটা হলো, বাকি সব ছিল 1, এটা -1 মানে 0, এটা 0। এই হলো আমাদের ইন্ডেক্স রো। আচ্ছা, আগের মতোই ইন্ডেক্স রোতে আমরা দেখবো যে মিনিমাম মোস্ট কোনটা। যদি ইন্ডেক্স রোতে নেগেটিভ থাকে আমরা দেখবো যে মোস্ট নেগেটিভ কোনটা। ইন্ডেক্স রোতে যদি নেগেটিভ থাকে আমরা দেখবো মোস্ট নেগেটিভ কোনটা। মোস্ট নেগেটিভ হলো -6, তাহলে এটা হবে এন্টারিং ভেক্টর। আচ্ছা, এবার এন্টারিং ভেক্টরের কম্পোনেন্ট দিয়ে আমরা স্মল বিকে ডিভাইড করে মিনি রেশিও বের করব, এবং ডিভাইড করার সময় আমরা মাথায় রাখবো যাতে এন্টারিং ভেক্টরের কম্পোনেন্টগুলো পজিটিভ হয়। যদি নেগেটিভ বা 0 হয় আমরা মিনি রেশিও বের করব না। এটা অলরেডি বহুবার আমরা আগের ভিডিওগুলোতে বলেছি, আবারও বলে দিলাম। আচ্ছা, তাহলে কি হবে? 3/2, এখানে 4/4 মানে 1, এখানে 5/1 মানে 5। এই হলো আমাদের মিনি রেশিও। আচ্ছা, এবার মিনিমাম কোনটা? মিনিমাম দেখো 3/2 আর 1 আর 5 মানে 1 ইজ দি মিনিমাম। কাজেই আমরা এটা হবে আমাদের মিডিলের যে রোটা, এটা হবে আমাদের কি রো। তাহলে কি রো বরাবর এগিয়ে যাই, এগিয়ে দেখি ইন্টারসেকশনে এন্টারিং ভেক্টর আর কি রোর ইন্টারসেকশনে কোনটা থাকে। এই যে 4 আছে এন্টারিং ভেক্টর, আর কি রোর ইন্টারসেকশনে 4 হবে। তাহলে আমাদের কি এলিমেন্ট, আর একটু এগিয়ে গেলে আমরা পাবো A6।
এর মানে A6 ইজ দি ডিপার্টিং ভেক্টর। তাহলে টেবিল 1 এর ক্যালকুলেশন আমার কমপ্লিট। এবার আমরা যাব টেবিল 2-তে। তাহলে যাই আমরা টেবিল 2-তে। তোমরা অলরেডি এগুলো একেবারেই হ্যাবিচুয়েটেড, নতুন কিছু বলার আমার এখানে নেই। একই মেথড, এক্স্যাক্টলি সেম মেথড যেটা আমরা বি গেমে পেয়ে এসেছি। আচ্ছা, তাহলে টেবিল 2 আমরা করে ফেললাম। টেবিল 2 এর ক্ষেত্রে এন্ট্রিগুলো দেই কি হবে, ডিপার্টিং হলো A6 আর এন্টারিং হলো A2। এর মানে A6 এর জায়গায় ঢুকবে A2। তাহলে আমরা A4ই থাকবে, A6 এর জায়গায় A2, A7 এর জায়গায় A7 যা আছে তাই থাকবে এখানে। তাহলে X4, X2, X7। A4 এর উপরে কত আছে? -1। A2 এর উপরে আছে 0, A7 এর উপরে আছে 0। আচ্ছা, এখানে যেটা আমরা এখনকে এই ক্যালকুলেশনগুলো করব, তার আগে যেটা আগেও বলেছিলাম আমি বিগেম মেথডে, যে যদি দেখা যায় যে ডিপার্টিং ভেক্টরটা আর্টিফিশিয়াল ভেক্টর, এখানে A6 দেখো আর্টিফিশিয়াল ভেক্টর, ডিপার্টিং ভেক্টরটা যদি আর্টিফিশিয়াল ভেক্টর হয় তাহলে পরের টেবিলগুলোতে সেটাকে আর দেখানো হয় না, মানে এটা নিয়ে আর কাজ করতে হয় না। তো আমরা কেটে দিলাম, এখানে আর কিছু লিখতে হবে না। তো এবার আমরা ক্যালকুলেশন শুরু করি। তাহলে ফার্স্ট কাজ হলো কি এলিমেন্টটাকে 1 বানানো। আমরা 4 দিয়ে ডিভাইড করি। 4/4 হলো 1, 1/4, এটা 1, এটা 0, এটা 0, এটা -1/4, এটা হবে না, এটা 0। আচ্ছা, নেক্সট আমরা এটা করলাম। এবার এই দুটোকে আমার 0 বানাতে হবে। অলরেডি জানো এই 4 ছাড়া আমাদের বাকি দুটোকে 0 বানাতে হবে। তাহলে একই আমরা এই দুটোকে 0 বানাই। তাহলে কি টেকনিকটা হলো, আমি কোথায় রাফ করব বুঝে পাচ্ছি না, কারণ এখানে আমার ফেস টুটা করার ইচ্ছা আছে এখানে। তাহলে রাফ ওয়ার্ক এক কাজ করি, আমরা রাফ ওয়ার্কের জন্য আর একটা পেজ নিয়ে নিই। এই পেজে আমরা রাফ ওয়ার্কটা করি। আচ্ছা, এখানে আমরা রাফ ওয়ার্কটা করি। অনেক রাফ ওয়ার্ক করতে হবে, আমরা এই দিকটা নিয়ে নেই। আচ্ছা, কি করতে হবে, আমাদের এই রোটা না কি আছে 511, আমরা লিখি 511। আচ্ছা, এই 1টাকে আমরা 0 বানাবো, দাগ দিয়ে রাখলাম, ঠিক আছে। 511, এই 1টাকে 0 বানাবো। এরপরে আছে আমাদের 0, 511 পরে 0 0 0 0। আচ্ছা, এটা আসলে লাগবে না, 3টা 0-র পরেরটা আর লাগবে না, 0 0 আর 1। আচ্ছা, কার সাহায্যে বানাবো এটাকে? 1 বানানোর পরে যেটা হয়েছে, মানে 1/4, 1 0 0 -1/4 0। তো আমরা এখানে দেখো সিম্পল, যেহেতু দুটোই 1, আমরা জাস্ট মাইনাস করে দিলেই হবে। তাহলে এটা হবে 4, 1 - 1/4 মানে 3/4, 0 0 0 1/4, এদিকে 1। তাহলে এই রোটা কত দাঁড়ালো? 511টাকে এটা না, এটা দাঁড়ালো 4 3/4, 0 0 0 1/4 1। আচ্ছা, এবার আসি এটাতে। তাহলে এটাও লিখে ফেলি। এটার ক্ষেত্রে কত হবে? 3 3 2, এই 2টাকে দাগ দিয়ে রাখলাম, -1 1 0 0 0। আচ্ছা, কার সাহায্যে বানাবো? এটার সাহায্যে, মানে 1 1/4 1 0 0 -1/4, এটা তো লাগছে না, এটা লাগবে না আমার, আর হলো 0। কি করি?
-2 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিই, তাহলে এটা হবে 1, এটা হবে 3 মাইনাস হাফ মানে 5/2, 3 মাইনাস হাফ মানে 5/2। আচ্ছা, এটা হবে 0, এটা -1, এটা 1, এটা হাফ, এটা 0। কাজেই নতুনটা কি দাঁড়ালো 1 5/2 0 -1 1 হাফ 0। এই হলো আমাদের সেকেন্ড টেবিল। আচ্ছা, সেকেন্ড টেবিল আমরা এই পেলাম। আচ্ছা, এবার আমরা সেকেন্ড টেবিলের জন্য কি করতে হবে, আমাদের ইন্ডেক্স রো বের করতে হবে। আমরা চেষ্টা করি সেকেন্ড টেবিলের জন্য ইন্ডেক্স রো। ইন্ডেক্স রো ফর সেকেন্ড টেবিল। আচ্ছা, কি করি আমরা, কত হলো দেখো, ফার্স্ট এটার ক্ষেত্রে -5/2 -0 মানে -5/2 থাকবে, এখানে 0 0 0 0, এখানে 1, এখানে -1 0, এখানে -হাফ এটা নেই, তার ক্ষেত্রে 0। তাহলে আবারও নেগেটিভ আছে, দেখি মোস্ট নেগেটিভ কোনটা। মোস্ট নেগেটিভ হলো -5/2, এর মানে এটা হবে এন্টারিং ভেক্টর। দিস ইজ আওয়ার এন্টারিং ভেক্টর, আপওয়ার্ড এরো দিলাম। এবার আমরা বের করব তাহলে মিনি রেশিও বের করতে হবে। মিনি রেশিও কিভাবে বের করি, বি বাই এন্টারিং ভেক্টর। তো এন্টারিং ভেক্টরের পজিটিভ কম্পোনেন্টগুলো নেব, এখানে সবগুলোই পজিটিভ, তাহলে 2/5 2/5, এটা 4, 1/4 মানে 4, এটার ক্ষেত্রে 4/3/4 না, এর মানে 16/3। এবার দেখি তাহলে মিনিমাম কোনটা, নিশ্চয়ই 2/5। দিস ইজ মিনি রেশিও 2/5, তাহলে 2/5 ধরে আমরা এগিয়ে যাই, দেখি কোথায় গিয়ে এন্টারিং ভেক্টরের সাথে মিট করে, এখানে। কাজেই দিস ইজ আওয়ার কি এলিমেন্ট, অ্যান্ড A4 is the departing vector। A4 দেখো ডিপার্টিং ভেক্টর, A4 is the departing vector, A4টা বেরিয়ে যাবে। আচ্ছা, এটা কত, এটা 5/2 দিয়েছিলাম না, তো দেখে নিই, ইট ওয়াজ 1, হ্যাঁ 5/2। আচ্ছা, তাহলে A4টা বেরিয়ে গেল। তো A4 বেরিয়ে যাওয়াতে দেখো আমাদের সুবিধাই হলো, কারণ A4টা কি, A4টাও ছিল মানে আর্টিফিশিয়াল, তাহলে A4 বেরিয়ে গেলে পরের টেবিলে A4টাও লিখতে হবে না। কাজে আমরা দুটো আর্টিফিশিয়াল ভেরিয়েবল থেকে আমরা মুক্তি পেয়েছি। আর এমনও আমি আগের বিগেম মেথডের সময় আমরা বলেছিলাম যে আমরা সবসময় চাই যে আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় দেওয়া। আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা দূর করার চেষ্টা করি। যাই হোক, এখানে ইউজুয়াল মেথডে আমাদের আর্টিফিশিয়াল ভেরিয়েবল চলে গেল। তো আমরা যাই এবার টেবিল 3-তে। টেবিল 3-তে যাই। এই হলো আমাদের টেবিল 3। আচ্ছা, টেবিল 3-র ক্ষেত্রে কোনটা হবে, টেবিল 3-র ক্ষেত্রে A1 এন্টারিং আর A4 ডিপার্টিং, এর মানে A4 এর জায়গায় A1, তাহলে এটা হবে A1, এরপর তো যেমন আছে যেমন A2 A7, তাহলে X1 X2 X7। আচ্ছা, A1 এর উপরে কত আছে, A1 এর উপরে 0, A2 এর উপরে 0, A7 এর উপরে 0, সবগুলো 0। আচ্ছা, তো আচ্ছা আরেকটা জিনিস কি, এটা আমরা কেটে দিই। A4টা যেহেতু আর্টিফিশিয়াল বেরিয়ে গেল, আমরা পরের টেবিলে A4কেও আর আমরা রাখবো না। আগেই A6টা বেরিয়েছিল, এবার A4ও বেরিয়ে গেল, এগুলো পরের টেবিলে আমরা রাখবো না। তো এবার কাজ আরম্ভ করি। আমাদের কি এলিমেন্টকে 1 বানাতে হবে, এর মানে আমরা 2/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 2/5 বা 5/2 দিয়ে ডিভাইড, একই জিনিস। 2/5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2/5, এটা 1, এটা 0, এটা -2/5, এটা তো লাগছে না। 2/5 মানে 1/5,
এটা হলো 0। আচ্ছা, এবার বাকি দুটোকে আমার 0 বানাতে হবে। তাহলে আমি আবার রাফে যাই। আমাদের রাফ, এখানে আমরা লিখি যে এটাকে কি আছে 1/4, 1/4 এর উপর একটু দাগ দিয়ে রাখি। 1/4, 1, এরপরে 0, এরপরটা দেখো বেরিয়ে গেছে, এরপরটা লাগবে না। এরপরে -1/4, এরপরে টো বেরিয়ে, এটাও নেই, 0। এই হলো আমাদের। আচ্ছা, কার সাহায্যে 0 বানাবো? এটার সাহায্যে। তাহলে কি লিখবো? 2/5, 1, 0, -2/5, এটা তো নেই, 1/5, এটাও নেই, এটা 0। আচ্ছা, তাহলে আমাদের এটা যেহেতু 0 বানাতে হবে, আমরা -1/4 দিয়ে মাল্টিপ্লাই করি, যোগ করি। তাহলে কত? 1 - 1/10, এর মানে 9/10। 1 - 1/9/10, এটা হলো 0, এটা 1, এটা কত দাঁড়ালো? এটা হলো 1/10। এটার কত দাঁড়ালো? -1/4, যদি আমরা কমন নেই 1 + 1/5, এর মানে 6/5, তাই তো? 6/5। তাহলে 3, 2 মানে -3/10, -3/10, এটার ক্ষেত্রে 0। তাহলে এই রোটা কত পেলাম? 9/10, এটা পেলাম। আচ্ছা, আমরা কত লিখলাম? আমি একটু ভুল করে ফেললাম। না, ঠিক আছে। 1/4, 1, 0, 0, আচ্ছা, কার সাহায্যে? এটা সাহায্যে বানালাম না, ঠিক আছে। তাহলে 1/4 এর জায়গায় আমরা এটা, না রাফটা অন্য পেজে করেছি বলে আমার দেখতে একটু সুবিধা হচ্ছে। তাহলে 9/10, এটা হলো 9/10। ফার্স্টেরটা হলো আমরা 9/10, আমি এখানে লিখি, এটা হলো 9/10। এরপরে কত আছে? 0, 1, 1/10, 0, 1, 1/10। আচ্ছা, 0, 1, 1/10, ডট -3/10 আছে মধ্যে, -3/10, -3/10 ডট, এরপরটা 0। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এটার কাজ। তাহলে একই জিনিস আমরা এটাকে লিখি, কত? 4, 3/4, 3/4 কে এটা দাগ দিয়ে রাখলাম, 0, 0, এরপরটা লাগবে না। এরপরটা হলো 1/4, এরপরটাও লাগবে না, এরপরটা 1। কার সাহায্যে বানাবো? একই জিনিস, 5/2, সরি 2/5, না, হ্যাঁ 2/5, 2/5, 1, 0, -2/5 ডট 1/5 ডট 0, তার সাহায্যে বানাবো। কি করতে হবে? -3/4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে যোগ করব। তাহলে কি দাঁড়ালো 4 মাইনাস, এখানে দেখো কত, এখানে 2, মানে 3/10, 4 - 3/10, এর মানে 37/10, এটা দাঁড়ালো 37/10। এরপরেরটা 0, এরপরেরটা 0, এরপরেরটা 3/10, এরপরটা নেই, এরপরেরটা 1/4 মাইনাস 3/20, এর মানে 25 মাইনাস 3 মানে 2, মানে 1/10, 1/10 ডট, এটা 1। তাহলে 37/10 আমরা কি পেলাম? 37/10, 0, 0, 0, 0, 3/10, 3/10 ড্যাশ আছে 1/10, 1/10, এরপরে আবারও নাই, এরপরে 1। এই হলো আমাদের থার্ড রোয়ের
ক্যালকুলেশন প্রায় করে ফেললাম। এবার হলো থার্ড রোর ক্ষেত্রে আমাদের থার্ড রো কি বলছি বারবার, থার্ড টেবিলের ক্ষেত্রে আমার ইন্ডেক্স রো বের করতে হবে। আমরা থার্ড টেবিলের জন্য ইন্ডেক্স রো বের করি, দেখা যাক আমরা কি পাই। ইন্ডেক্স রো ফর থার্ড টেবিল। আচ্ছা, একই মেথড। তো এখানে দেখো সব জিরো, মানে এগুলো সব জিরো, এর মানে জিরো, এটা জিরো জিরো, এটা তো নেই, এটা সব জিরো জিরো, এটাও নেই, জিরো জিরো। তাহলে দেখো থার্ড টেবিলে আসে আমি সবগুলো নন নেগেটিভ পেলাম, এখানে নেগেটিভ কিছু নেই। এর মানে এখানে আমরা ফেজ 1 স্টপ করতে পারি। ফেজ 1 এর কাজ হয়ে গেল, এখানে ফেজ 1 এর কাজ আমাদের হয়ে গেল। কিন্তু এলপিপি কে কিন্তু আমরা সলভ করিনি এখনো। কেন করিনি? কারণ আমরা তো অবজেক্টিভ ফাংশনই যেটা দিয়েছে এটা নেইনি, অবজেক্টিভ ফাংশন যেটা দিয়েছে এটা নেইনি, আমরা আরেকটা অবজেক্টিভ ফাংশন নিয়ে কাজ করেছি। কাজেই এলপিপি এখনো সলভ হয়নি। ফেজ 1 এর কাজ আমার শেষ হয়েছে, যেই মাত্র সব নন নেগেটিভ পেলাম, ফেজ 1 কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা দেখব ফেজ 2 তে আমরা কি যাব বা যাব না, বা কিভাবে করতে হবে আমরা দেখছি। তো আগে আমরা লিখি হিয়ার অল zj minus cj, here all zj minus cj, here all zj minus cj greater than equal to 0. Therefore the optimality condition has been satisfied, optimality condition has been satisfied. আচ্ছা, এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হবে। আমরা এখন দেখব যে ফাইনাল বেসিসে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে কিনা আমরা চেক করতে হবে। ফাইনাল বেসিসে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কি আছে এটা আমরা লক্ষ্য করব। আচ্ছা, আর্টিফিশিয়াল ভেরিয়েবল কোনগুলো ছিল? আর্টিফিশিয়াল এখান থেকে বলতে পারবো A4 and A6, এই দুটো ছিল আর্টিফিশিয়াল, -1 আছে উপরে, বুঝলাম। A4 আর A6 হলো আর্টিফিশিয়াল ভেক্টর। এবার দেখি A4 আর A6 কি ফাইনাল, এটা হলো ফাইনাল বেসিস। ফাইনাল বেসিসে কি আছে? ফাইনাল বেসিসে দেখো A4 বা A6 কোনোটাই নেই, ফাইনাল বেসিসে কোনোটাই নেই। এগুলো দেখো আগেই বেরিয়ে গিয়েছিল, A6 বেরিয়েছে এখানে আগে, এখানে A4 বেরিয়ে গেছে। কাজে ফাইনাল বেসিসে কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেই। তো এই এমন যদি সিচুয়েশন হয়, এখানে 3টা সিচুয়েশন হতে পারে। এখানে দেখো 3টে জিনিস পসিবল, এখানে 3টা সিচুয়েশন হতে পারে। কি কি সিচুয়েশন? সিচুয়েশন 1 হতে পারে এখন যেমন হলো, এর মানে ফাইনাল বেসিসে কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেই। ফাইনাল বেসিস কন্টেইনস নো আর্টিফিশিয়াল ভেরিয়েবল বা আর্টিফিশিয়াল ভেক্টর। এই একটা কেস হতে পারে, যেটা প্রেজেন্ট প্রবলেমের ক্ষেত্রে এটা হলো। এছাড়া কি পসিবল? সিচুয়েশন 2 হতে পারে যে ফাইনাল বেসিসে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে, বাট তার পাশে বি এর নিচে 0 লেখা আছে। 0 এর মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবলটার ভ্যালু 0। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাপিয়ার্স ইন ফাইনাল বেসিস এট 0 লেভেল। আবারও বলছি, আর্টিফিশিয়াল ভেরিয়েবল ফাইনাল বেসিসে আছে, বাট তার ভ্যালু হলো 0, এখানে 0 লেখা। এখানে যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল থাকতো, ধরো A6, এখানে A6 ধরো আছে বা X6 আছে, তার পাশে ধরো 0 লেখা, এর মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাপিয়ার্স ইন ফাইনাল বেসিস বাট এট 0 লেভেল। তাহলে আরেকটা কি কেস হতে পারে? এই প্রবলেমের ক্ষেত্রে হয়নি, এই প্রবলেমের ক্ষেত্রে কেস 1টা হয়েছে। সিচুয়েশন 2 তে কি হতে পারতো? যে আর্টিফিশিয়াল ভেক্টর অ্যাপিয়ার্স ইন ফাইনাল বেসিস এট 0 লেভেলে থাকতে পারে। আরেকটা লাস্ট একটা সিচুয়েশন হতে পারে, যেটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ফাইনাল বেসিসে আছে, তার পাশে এটা পজিটিভ সংখ্যা, 0 না, 0 ছাড়া পজিটিভ কিছু আছে। এর মানে আর্টিফিশিয়াল ভেক্টর অ্যাপিয়ার্স ইন ফাইনাল বেসিস এট পজিটিভ লেভেলে আর্টিফিশিয়াল ভেক্টর বা আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে ফাইনাল বেসিসে। এই হতে পারে কেস 3। এই 3টা কেস, যে কেসগুলো আমি কিন্তু বিগ এম মেথডেও আমি
মানে ডিসকাস করেছিলাম এই কেসগুলো যে হতে পারে। তো কি কি কেস ওয়ান, একটা হলো এই কেসটা যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ফাইনাল বেসিসে নেই, আরেকটা হলো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে অ্যাট জিরো লেভেল, আরেকটা হলো আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাপিয়ার্স ইন ফাইনাল বেসিস অ্যাট পজিটিভ লেভেল। যদি দেখা যায় যে পজিটিভ লেভেলে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে ইন ফাইনাল বেসিস, তাহলে দি প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন। এটার ইমপ্লয় হলো দি প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন। এর মানে আমরা ফেজ টুতে আর কিছু কোথাও যাব না, এখানেই আমরা লিখে দেব যেহেতু আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাপিয়ার্স ইন ফাইনাল বেসিস অ্যাট পজিটিভ লেভেল, দি প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন। এখানেই অঙ্ক শেষ। যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল ফাইনাল বেসিসে পজিটিভ লেভেলে থাকে, আর যদি এটা ছাড়া অন্য দুটো কেস হয়, কেস সিচুয়েশন 1 বা সিচুয়েশন 2 হয়, দেন উই হ্যাভ টু প্রসিড টু ফেজ 2। তাহলে আমাদের ফেজ 2তে যেতে হবে। তাহলে দেখো, যেহেতু আমরা এখানে সিচুয়েশন 1টা হয়েছে, এর মানে আমরা ফেজ 2তে যাব। তাহলে আমরা ফেজ 2তে যাচ্ছি। ফেজ 2তে গিয়ে আমরা দেখি, আচ্ছা, হিয়ার অল জেড জে মাইনাস সি জায়গায় অপটিমালিটি কন্ডিশন হ্যাজ বিন স্যাটিসফাইড। এবার এটা লিখি, উই সি দ্যাট there is no artificial variable বা vector in the final basis of phase 1, therefore তাহলে আমরা যাব ফেজ 2 তে। therefore now we proceed to phase 2। তাহলে আমরা ফেজ 2 তে এখন যাব। আচ্ছা, কি বলেছিলাম আগে, ফেজ 2 এর ক্ষেত্রে আমরা অবজেক্টিভ ফাংশনটা, অরিজিনাল অবজেক্টিভ ফাংশন যেটা দেওয়া আছে সেটাই নেব। অরিজিনাল অবজেক্টিভ ফাংশন যেটা দেওয়া আছে সেটাই নেব। যদি মিনিমাইজেশন থাকতো, ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করে আমরা অঙ্কগুলো সাধারণত করেছিলাম। আমি বলেছিলাম যে মিনিমাইজেশন রেখাও করা যায়। তো অনেকগুলো নিয়ম শিখলে তোমরা কনফিউজড হবে, এই জন্য আমি বলেছিলাম যে মিনিমাইজেশন থাকলেও ম্যাক্সিমাইজেশন নিয়ে করতে পারো, ম্যাক্সিমাইজেশনে নিয়ে। তো সেক্ষেত্রে মিনিমাইজেশন যদি থাকতো তাহলে হয়তো ম্যাক্সিমাইজেশনে আমরা নিতাম, বাট অরিজিনাল অবজেক্টিভ ফাংশনটাই আমরা নেব। মিন থাকলে ম্যাক্সে কনভার্ট করে নেব, আর ম্যাক্স থাকলে তো যেটা আছে এটাই নেব। আচ্ছা, তো এটা আমরা নেব ফর ফেজ 2। আচ্ছা, এখানে লিখি তাহলে, ফর ফেজ 2 the objective function to be optimized বা to be maximized, optimized লিখি তাহলে দুটোর কাজই হবে, optimized, the objective function to be optimized is। তাহলে ফেজ 2 তে কোন ফাংশনটাকে আমরা অপটিমাইজ করব? আমরা অরিজিনালটাকে, এর মানে 5x1 প্লাস 8x2, এই হলো আমাদের অরিজিনাল অবজেক্টিভ ফাংশন। ইজ z ইকুয়াল টু বা ম্যাক্স z ইকুয়াল টু কত? 5x1 প্লাস 8x2। এই হলো আমাদের ফেজ 2 এর অবজেক্টিভ ফাংশন। ফেজ 2 এর ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশন হবে এটা। এর মানে ফেজ 2 এর ক্ষেত্রে সিজ এর কাজগুলো এটা থেকে, মানে সিজ এর যে নাম্বারগুলো, সিজ এর এলিমেন্টগুলো আমরা এটা থেকে পাবো। আমরা জানি যে অবজেক্টিভ ফাংশনটাই সিজেতে গিয়ে বসে। এর মানে ফেজ 2 যে টেবিলটা বানাবো তার মধ্যে সিজের এলিমেন্টগুলো আমরা এটা থেকে পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এবার ফেজ 2 তে যাই, ফেজ 2 টেবিলটা আমরা বানাবো। এখানে আরো কিছু কথা আছে। আচ্ছা, ফেজ 2 এর ক্ষেত্রে দেখো, ফেজ 2 এর ক্ষেত্রে সিজে আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন ফেজ 2 টেবিল আমরা শুরু করব কিভাবে? মনে রাখবে, ফেজ 2 ফার্স্ট টেবিল আর ফেজ 1 এর লাস্ট টেবিল প্রায় সেম। ফেজ 2 ফার্স্ট টেবিল আর ফেজ 1 এর লাস্ট টেবিল প্রায় সেম। আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দরকার হলে লিখি যে ফার্স্ট টেবিল অফ ফেজ 2 প্রায় ইকুয়াল লাস্ট টেবিল অফ ফেজ 1, তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে লিখলাম, প্রায় সেম।
একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি একটু পরে বলছি। তাহলে ফেজ টুর টেবিলটা আমরা শুরু করি। তাহলে ফেজ ওয়ানের লাস্ট টেবিলে দেখো কয়টা কলাম ছিল, এখানে দেখো কলাম ছিল আমাদের টোটাল তো 12টা কলাম নিয়ে আরম্ভ করেছিলাম, দুটো চলে গেল, এর মানে 10টার মতো কলাম ফেজ টুর ফার্স্ট টেবিলে আমার লাগবে। তাহলে আমরা ফেজ টুর টেবিলটা করি। আচ্ছা, এই হলো 1 2 নাম্বার 3। আচ্ছা, এখানে একটু আচ্ছা নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10। আমরা মোটামুটি 10টার মতো লাগবে। আচ্ছা, এখানে একটু তাহলে টেবিলটা বানাই। এই হলো, এইভাবে বানিয়ে নিলাম। আচ্ছা, ফেজ টু, আচ্ছা ফেজ টু তো লিখেছি আমরা এখানে। আচ্ছা, সিবি প্রথমটা কি হয়, সিবি বি এক্স বি, এরপরে স্মল বি, তার উপরে থাকে সিজে। আচ্ছা, স্মল বি, এখানে বসবে সিজে। এরপরে দেখো ভেক্টরগুলো একটু লক্ষ্য করে লিখতে হবে ফর ফেজ টু, কারণ দুটো ভেক্টর নেই এখন, A4 আর A6 দেখো নেই। তো A4 A6 কে বাদ দিয়ে A1 A2 A3 A5 A6ও নেই, A7 এই কয়েকটা ভেক্টর আছে। আচ্ছা, তাহলে দেখো কি বলছিলাম যে ফেজ ওয়ানের লাস্ট টেবিল আর ফেজ টুর ফার্স্ট টেবিল প্রায় সেম, কাজে ফেজ ওয়ানের মতো করে আমরা লিখে নিই, অনেক কিছু আমরা এখান থেকে লিখতে পারবো। শুধু দেখো আমি কিভাবে লিখছি, এটা লিখি A1 A2 A7 কত, A1 A2 A7। এখানে তাহলে x1 x2 x7। বিতে কি আছে, 2/5 9/10 আর 37/10। আচ্ছা, এখানে 1 0 0, এরপরে 0 1 0, এখানে হবে -2/5 1/10 আর 3/10। এটা হলো A3, A4 তো নেই, A5 এ 1/5 -3/10 আর 1/10, এটা নেই, এখানে 0 0 1। আচ্ছা, তাহলে দেখো আমরা আচ্ছা ইন্ডেক্স রো লেখার জন্য জায়গাটাও বানিয়ে রাখি, এরপরে আমি আরো কয়েকটা কথা বলছি। এখানে আমরা ইন্ডেক্স রো লিখবো, এটা হবে ইন্ডেক্স রো। আচ্ছা, তাহলে দেখো ফেজ টুর ফার্স্ট টেবিল আর ফেজ ওয়ানের লাস্ট টেবিল আমরা প্রায় একই রকম লিখলাম। তিনটা জিনিস লিখিনি আমি, কি কি লিখিনি দেখো, আমরা এই যে সিবি এটা লিখিনি, আমরা সিজেটা লিখিনি, আর আমরা ইন্ডেক্স রোটা লিখিনি। এই তিনটা জিনিস আমরা লিখিনি, এছাড়া বাকি সব ফেজ ওয়ানের লাস্ট টেবিলের মতো। আচ্ছা, এই তিনটা লিখিনি, তার কারণটা হলো এই তিনটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণটা হলো এই যে এখন অবজেক্টিভ সিজের জায়গায়, আমি আগেই বলেছি সিজের জায়গায় এখন এটা বসবে, তো এটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ হলে খুব স্বাভাবিকভাবে এই জায়গাটাও চেঞ্জ হবে, কারণ এই জায়গাটা আমরা লিখি এটা দেখে, এটাও চেঞ্জ হবে। এবার এটা যদি চেঞ্জ হয়, স্বাভাবিকভাবে ইন্ডেক্স রোর জিনিসটাও চেঞ্জ হবে, কারণ ক্যালকুলেশনটা হয় এগুলোর উপর বেস করে। কাজে এই তিনটা জিনিস শুধু আমরা লিখবো না, এছাড়া বাকি সব সেম। তাহলে এখন আগে সিজেটা লিখি, সিজেটা অরিজিনাল অবজেক্টিভ ফাংশন থেকে আমরা নেব, তাহলে 5 আর 8, বাকি সব 0।
x1 এর কোফিসিয়েন্ট 5 মানে a1 এর উপরে 5, a2 x2 এর কোফিসিয়েন্ট 8, a2 এর উপরে 8, বাকি যা আছে সব 0। আচ্ছা সি যে লিখলাম, তাহলে আমি সিবি লিখতে পারবো। a1 এর উপরে কত আছে 5, a2 এর উপরে কত আছে 8, a7 এর উপরে কত আছে 0, তাহলে সিবি লিখতে পারলাম। এবার সব হয়ে গেছে, এখন তো ইন্ডেক্স রো আমরা ক্যালকুলেশন জানি আমরা কিভাবে করতে হয়। তাহলে ইন্ডেক্স রো ক্যালকুলেশনটা করি। কত হবে এখানে 5 মাইনাস 0 হবে, এখানে 8 মাইনাস 8 হবে 0, এখানে কি হবে -2 প্লাস 8/10 মাইনাস 0, -2 প্লাস 8/10 এখানে করে ফেলি, -2 প্লাস এখানে প্লাস 8/10 প্লাস 8/10 মানে 4/5, তাহলে -10 প্লাস 4 মানে -6/5, -6/5। আচ্ছা এটা কত হবে, এটা হবে 1 মাইনাস এটা তো 0, 1 মাইনাস 3 ইন্টু 8/10, 3 ইন্টু 8/10। আচ্ছা এর মানে 1 মাইনাস 5 এখানে 4 মানে 12, এর মানে -7/5, -7/5, আর এটার ক্ষেত্রে 0। এই পেলাম ফেজ টুর ফার্স্ট টেবিল। এবার তো আমাদের প্রসিডিউর জানা আছে, আমরা দেখি মোস্ট নেগেটিভ কোনটা, দুটো নেগেটিভ আছে এর মধ্যে মোস্ট নেগেটিভ এটা, এর মানে এটা হবে এন্টারিং ভেক্টর। এবার বি বাই এন্টারিং ভেক্টর করে আমরা বের করব মিনি রেশিও। আচ্ছা তাহলে বি কোনটা, বি হলো এটা এন্টারিং ভেক্টর হতো, তাহলে 2/5 বাই 1/5 মানে 2। এটার ক্ষেত্রে দেখো আমরা কি বলেছিলাম, মিনি রেশিও বের করার সময় যেগুলো পজিটিভ এন্টারিং ভেক্টরের যে কম্পোনেন্টগুলো পজিটিভ এগুলো দিয়ে শুধু ডিভাইড করবো, এটা যেহেতু নেগেটিভ আছে আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো। এটার ক্ষেত্রে 37/10 আর এদিকে 1/10 ডিভাইড করলে 37। তাহলে মিনিমাম কোনটা, মিনিমাম হলো এটা, এই রো বরাবর এগিয়ে আসি, এসে আমরা যেটাকে পাবো ইন্টারসেকশনে হলো 1/5কে পাবো, এটাকে আমরা কি এলিমেন্ট নাম দিলাম, কি এলিমেন্ট মানে স্কোয়ার দিয়ে দিলাম, আর একটু এগিয়ে গিয়ে পাবো a1, কাজেই a1 হবে আবার ডিপার্টিং ভেক্টর। কাজে ফেজ টুর ফার্স্ট টেবিলের কাজও আমার কমপ্লিট, ফেজ টুর ফার্স্ট টেবিলের কাজ কমপ্লিট। এবার যাই পরের টেবিলে। আচ্ছা পরের টেবিলে আমরা যাচ্ছি। আচ্ছা পরের টেবিলের ক্ষেত্রে কি হবে, আমরা বেসিসগুলো আগে ঠিকঠাক লিখে নিই। a1 বেরিয়ে গেল, a5 গিয়ে ঢুকলো, তাহলে a1 এর জায়গাতে a5, বাকিগুলো সেম, a2 আর a7, এখানে x5, x2 আর x7, a5 এর উপরে আছে 0, a2 এর উপরে 8, a7 এর উপরে 0। আচ্ছা এবার আমরা কি করব, কি এলিমেন্টটাকে 1 বানাবো, এর মানে 5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলেই হলো। তাহলে এটা কত হবে 2, এটা হবে 5, এটা হবে 0, এটা হবে -2, এটা হবে 1, এটা হবে 0। আচ্ছা এবার বাকি দুটোকে আবার 0 বানাতে হবে। কাজেই অ্যাজ ইউজুয়াল টেকনিক আমরা ইউজ করি, আমরা যে টেকনিকটা জানি, আমরা রাফটা পরের পেজে করেছিলাম, এখানেই করি। তো আমরা কি করব, এটা আগে লিখি, 9/10, 0 1 0 1, 1/10 1/10, -3/10 উপর একটা দাগ দিয়ে রাখলাম, কারণ এটাকে 0 বানাতে হবে, আর 0 কার সাহায্যে বানাবো, এটার সাহায্যে লিখি, নিচে 2 5 0 -2 1 0। কি করব, 3/10 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিই, 3/10 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে 9 এদিকে 6 মানে 15/10,
এর মানে 2/3 সরি 3/2। আচ্ছা এটার ক্ষেত্রে তো 0, এটার ক্ষেত্রে 1, সরি এখানে বোধহয় একটু ভুল হলো। এটার ক্ষেত্রে কত হবে? 0 না, এটার ক্ষেত্রে হবে 3/2। এটার ক্ষেত্রে 3/2, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1/10 মাইনাস 6/10 এর মানে মাইনাস 5/10 মানে মাইনাস হাফ। এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে 0। কাজেই আমরা কি পেলাম? 3/2 1 মাইনাস হাফ 0 0। আচ্ছা এবার আমরা কি করব? আরেকটা আছে না, এটাকে আমরা আবার 0 বানাবো। তাহলে লিখে ফেলি 37/10 0 0 0 0 3/10 1/10 এর উপরে দাগ দিয়ে রাখলাম আর 1। আচ্ছা কার সাহায্যে বানাবো? একই জিনিস। তাহলে 2 5 0 মাইনাস 2 1 0। কি করব? মাইনাস 1/10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 0 হয়ে যাবে। আচ্ছা এটা হবে 1। এটা কত হবে? 35/10 এর মানে 7/2। আচ্ছা এটা কত হবে? এটা হবে মাইনাস হাফ, এটা হবে 0। তার ক্ষেত্রে 3/10 এদিকে প্লাস 2/10 মানে 5/10 মানে হাফ। তাহলে পেয়ে গেলাম কত? 7/2 মাইনাস হাফ 0 হাফ 0 1। এই পেয়ে গেলাম আমরা বাকি দুটো রো। আচ্ছা এবার তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা ফেজ 2 সেকেন্ড টেবিলের জন্য এখন আমরা ইন্ডেক্স রো বের করব। দেখা যাক ইন্ডেক্স রো কি আসে। পজিটিভ যদি আসে, নন নেগেটিভ যদি আসে তাহলে আমরা বেঁচে গেলাম, না হলে আবার আরেকটা টেবিলে যেতে হবে ইন্ডেক্স রো। তবে আমি ইন্টেনশনালি একটু বড় প্রবলেম চয়েস করেছি সো দ্যাট একটা প্রবলেম দিয়ে অনেক কিছু তোমাদের বোঝানো যায়। আচ্ছা আমরা দেখি ইন্ডেক্স রোটা ক্যালকুলেশন করি। তো এখানে যেহেতু শুধু 8 বাকি দুটো 0, তাহলে কত হবে? 24/2 হ্যাঁ মানে 12 মাইনাস 5 মানে 7। এটার ক্ষেত্রে 8 মাইনাস 8 মানে 0। এটার ক্ষেত্রে মাইনাস 4, এটার ক্ষেত্রে হলো মাইনাস 4, কাজেই নেগেটিভ চলে এলো। এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রেও 0, কাজেই আমাদের আরও এগোতে হবে। নেগেটিভ এখনও আছে। তাহলে এটা হবে এন্টারিং ভেক্টর, মোস্ট নেগেটিভ এটা হবে এন্টারিং ভেক্টর। এবার এটা এন্টারিং ভেক্টরের কম্পোনেন্ট দিয়ে আমরা বি কে ডিভাইড করব, করে মিনি রেশিও বের করব। এই ক্ষেত্রেও দেখো মিনি রেশিও এটার ক্ষেত্রেও বেরোবে না যেহেতু নেগেটিভ আছে, তার ক্ষেত্রেও বেরোবে না যেহেতু নেগেটিভ আছে। এর মানে মিনি রেশিও শুধু তার জন্য বেরোবে, এখানে বেরোবে। এর মানে এটাই হবে আমাদের কি রো, এটাই কি রো হবে। এই জন্য মিনি রেশিও যদি বের নাও করি তাও আমরা বুঝে গেলাম এটা কি রো হবে। তাহলে কি রো বরাবর এসে এটার ইন্টারসেকশনে কি পাবো? হাফ পেলাম, কাজেই হাফ হবে কি এলিমেন্ট। আর একটু এগিয়ে গেলে পেলাম A7, তাহলে A7 হবে ডিপার্টিং ভেক্টর। যাই এবার তাহলে টেবিল 3-তে। টেবিল 3-তে যাই আমরা। এই হলো আমরা টেবিল 3 আমরা করে ফেললাম। আচ্ছা টেবিল 3-র ক্ষেত্রে তাহলে বেসিসগুলো আগে ঠিকঠাক লিখে নিই। বেসিসগুলো হলো কত? আমার A3 গিয়ে এন্টার করলো আর ডিপার্ট করলো A7, এর মানে A7 এর জায়গায় A3 হবে। তাহলে A5 A2 A5, এরপরে A2, এরপরে A7 এর জায়গায় A3, A5 A2 A7 এর জায়গায় A3। আচ্ছা এখানে X5 X2 X3।
A5 এর উপরে কত আছে 0, A2 এর উপরে আছে 8, A3 এর উপরে আছে 0। আচ্ছা, আমাদের কি কাজ এখন? কাজ হলো এটাকে 1 বানানো, আর মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 7 - 1 0 1 0 2। আচ্ছা, এবার কি কাজ? এবার কাজ হলো এই দুটোকে আমাদের 0 বানাতে হবে, তাহলে আগের মতো প্রসিডিউর। আচ্ছা, এবার রাফটা আমরা কি করি? এক কাজ করি, রাফটা এখানেই করে নিই। আচ্ছা, কি আছে আমাদের? এটাকে 1 বানালাম, এই দুটোকে 0 না, 2 5 0 -2 উপরে দাগ দিয়ে রাখলাম, 1 0। আচ্ছা, কার সাহায্যে বানাবো? 7 - 1 0 1 0 2। আচ্ছা, কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিই, তাহলে 0 হয়ে যাবে। এটা হবে 1, এটা হবে 4, এটা হবে 14 আর 2 মানে 16, এটা হবে 3, এটা হবে 0। তাহলে কি পেলাম? 16 3 0 0 1 4। আচ্ছা, পরেরটার জন্য করি, কি করতে হবে? আমরা লিখি 3/2 3/2 3/2 1 -half উপরে দাগ দিয়ে রাখলাম, 0 0। তার সাহায্যে বানাবো, এর মানে 7 - 1 0 1 0 2। কি করব? হাফ দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করব, তাহলে 0 হবে, এটা 0, এটা হবে 1, এটা হবে 1। আচ্ছা, কি করছি? হাফ দিয়ে করছি না, তাহলে 3/2 2/2 মানে 1। আচ্ছা, তার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হবে 10/2 মানে 5, তাহলে 5 1 1 5 1 1 0 0 1। তাহলে টেবিল 3 ক্যালকুলেশনও আমরা প্রায় করে নিয়েছি। এখন বের করতে হবে ইন্ডেক্স রো, এবং ইন্ডেক্স রোতে গিয়েই আমরা বুঝবো যে আমাদের প্রবলেম কি এখানে শেষ করতে পারবো না আরও করতে হবে। দেখা যাক। তো এই স্টেজে এসে যে কোনো স্টুডেন্টের, আমাদেরও হয়তো খুব টেনশন হয়, কারণ যদি নেগেটিভ আসে তাহলে তো আবার একই মেথড আবার টেবিল করতে হবে। তো ইন্ডেক্স রো, দিস ইজ ইন্ডেক্স রো। আচ্ছা, এটা হলো এবার। আচ্ছা, দেখি এবার তাহলে এখানে শুধু 8টা থাকবে, 8 মাইনাস কত, সরি এখানে, হ্যাঁ ঠিকই তো আছে, 8 - 5 8 - 5 মানে 3, 8 - 5 মানে 3। এখানে 8 - 8 মানে হলে তো 0, এখানে এটা কত হবে 0, তার ক্ষেত্রে 0, তার ক্ষেত্রে 8 0 মানে 8। তাহলে দেখো আমরা সব ইন্ডেক্সের সব এলিমেন্ট নন নেগেটিভ পেয়ে গেছি, এর মানে অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাইড হয়েছে। এর মানে আমাদের প্রবলেম এখানে, মানে আমাদের সলিউশন এখানে আমরা শেষ করতে পারি। এখন আমরা সলিউশনটা জাস্ট লিখব। আচ্ছা, তাহলে লিখি হিয়ার all zj minus cj greater than equal to 0, therefore optimality condition has been satisfied. Optimality condition has been satisfied, optimality condition, therefore optimality condition has been satisfied. The optimal solution is thus, the optimal solution is thus. আচ্ছা, তাহলে দেখি আমরা অরিজিনাল প্রবলেম কি ছিল? টু ফেজ মেথড যখন নিয়েছিলাম অরিজিনাল প্রবলেম ছিল এটা, কি ভেরিয়েবল? দুটো ভেরিয়েবল ছিল, এই দুটো ভেরিয়েবলের ভ্যালু আবার বের করতে হবে। অপটিমাল সলিউশন ইজ x1 ইকুয়াল টু এত, x2 ইকুয়াল টু এত, এই দুটো ভ্যালুগুলো বের করবো। আর কি? অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা, মানে ম্যাক্স জেড কত দিয়েছিল? 5x1 প্লাস 8x2, এই তিনটা জিনিস আমার বের করতে হবে। আচ্ছা, এবার দেখি x1 এর ভ্যালু। x1 দেখি ফাইনাল বেসিসে x1, দেখো x1 নেই, তো আমি আগেই বলেছিলাম যেটা থাকবে না তার ভ্যালু হলো 0, যা থাকবে না তার ভ্যালু 0। x2 কত? x2 দেখো, x2 এর পাশে b এর নিচে কি লেখা আছে? 5 লেখা আছে, মানে x2 এর ভ্যালু হলো 5। তাহলে x1 আর x2 এর ভ্যালুটা বসিয়ে দেই।
x1 আর x2 এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে 5 into 0 plus 8 into 5 equal to 40. This is maximum value of z. এটাই z এর maximum value and this is the solution. কাজেই এখানে আমাদের টু ফেজ মেথড আমরা শেষ করলাম। আমরা সলিউশন পেলাম 0 5 x1 x2 ভ্যালু x1 0 x2 5 আর ম্যাক্সিমাম ভ্যালু অফ z হলো 40। কাজেই দেখো টোটাল যে প্রসিডিউরটা কিন্তু ইজি হলেও প্রচুর ক্যালকুলেশন এবং টেবিল দুবার বানাতে হয়, একবার ফেজ 1 এর জন্য একবার ফেজ 2 এর জন্য। কাজেই টোটাল প্রসিডিউরটা তোমরা খুব কেয়ারফুলি এটা মানে প্রসিডিউরটা তোমরা দেখবে, ক্যালকুলেশন করার সময় খুব সাবধান। তো এই গেল টু ফেজ মেথড এবং টু ফেজ রিলেটেড যা কিছু বলার আমি অলরেডি এখানে সবই বলে দিয়েছি। কাজেই একটা প্রবলেম যদি তোমরা বুঝে করতে পারো দেন ইউ ক্যান সলভ এনি প্রবলেম। যে কোনো প্রবলেম টু ফেজ মেথডে তোমরা সলভ করতে পারবে, কারণ এখানে যা যা বলার অলমোস্ট আমি সবই এখানে আমরা বলে দিয়েছি। তো আমরা টু ফেজ মেথডটা তাহলে এখানে শেষ করলাম। অর্ডিনারি সিমপ্লেক্স মেথড অ্যান্ড বিগ্যাম মেথড, এই দুটো মেথডের ক্ষেত্রেই আমি প্রবলেমটা সলভ করার পরে আমরা কিছু ডিসকাশন করেছিলাম। তো এই ক্ষেত্রে টু ফেজ মেথডের ক্ষেত্রেও আমি জাস্ট 2-3টা পয়েন্ট একটু বলে দিই। ডিসকাশনটা আমরা এখানে আমরা করলাম, তাছাড়া এই পেজে করে নিই ডিসকাশনটা। এই ক্ষেত্রে আমাদের জাস্ট 2-3টা পয়েন্ট একটু দেখে নিই। এক নাম্বার হলো, ফার্স্ট কোয়েশ্চন হলো যে এটা তোমরা অলরেডি জানো বা তোমরা অনুমান করতে পারছো, জাস্ট তবুও আমার একবার ক্লিয়ার করে দেওয়া যে সেম প্রবলেম, এই প্রবলেমটাকে কিন্তু আমরা বিগ্যাম মেথডেও সলভ করতে পারতাম। সেম প্রবলেমকে বিগ্যাম মেথডেও সলভ করা যাবে, আবার টু ফেজ মেথডেও সলভ করা যাবে। কাজেই এটা হলো আমার এক নাম্বার পয়েন্ট, আমরা একই প্রবলেমকে এই দুটো মেথডে কিন্তু সলভ করতে পারবো। তো এটা হলো আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমি যেটা বলতে চাই সেটা হলো, এখানে দেখো আমরা যখন প্রবলেমটা কি করেছি, আচ্ছা ফার্স্ট এখানে আমরা কি করলাম পুরো ডেসক্রিপশনটা আমি আরেকবার দিয়ে দিই। কি করলাম যে কনস্ট্যান্টসগুলোকে আমরা ইকুয়াল টু সাইন এনেছি স্ল্যাক, সারপ্লাস আর আর্টিফিশিয়াল ইউজ করে। আর্টিফিশিয়ালটা ইউজ করতে বাধ্য হয়েছে কারণ স্ট্যান্ডার্ড বেসিস পাওয়ার জন্য। এরপরে কি করলাম, ফেজ 1 এর জন্য আমরা কি করলাম যে অবজেক্টিভ ফাংশনটা আমরা নিজেরা তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম, শুধুমাত্র আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোর কোফিসিয়েন্ট -1, বাকি সব কিছুর কোফিসিয়েন্ট 0, এর মানে বাকিগুলো নেই, শুধু আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কোফিসিয়েন্ট -1। এই করে আমরা ফেজ 1-এ গিয়েছিলাম। আচ্ছা ফেজ 1-এ এখানে গেলাম। ফেজ 1 অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রসিডিউর সিমপ্লেক্স অ্যালগরিদম ইউজ করে যেভাবে আমরা আগে যেভাবে দেখেছি সেইভাবে আমরা এগিয়ে গেলাম, গিয়ে এই জায়গাতে থামলাম কারণ ইন্ডেক্স রোর প্রতিটা এলিমেন্ট নন নেগেটিভ এখানে পেয়েছি। এরপরে আমরা কি বলছিলাম যে এখন 3টা কেস হতে পারে। কি কি কেস হতে পারে, যে ফাইনাল বেসিসে আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেই এমন একটা কেস হতে পারে, যেটা এই প্রবলেমের ক্ষেত্রে হয়েছে। আরেকটা কেস হতে পারে যে ফাইনাল বেসিসে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে বাট 0 লেভেলে আছে, মানে তার ভ্যালু 0। আরেকটা কেস বলেছিলাম কি, আরেকটা কেসে যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ফাইনাল বেসিসে আছে অ্যাট পজিটিভ লেভেল, তার ভ্যালু পজিটিভ। এই বলেছিলাম 3টা কেস। তো এই 3টা কেসের ক্ষেত্রে বললাম যে লাস্ট কেসে যদি পজিটিভ লেভেলে থাকে তাহলে দি প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন, এবং এই ক্ষেত্রে আমরা আর এখানেই শেষ, আমরা আর মানে এগিয়ে যাওয়ার আর কোনো স্কোপ নেই। আর বাকি দুটো ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা ফেজ 2-তে যাব এবং অ্যাকর্ডিংলি আমরা ফেজ 2-তে গিয়েছি। আচ্ছা এবার এই 3টা জিনিসের উপর আমি আবার আরেকটু বলি যে এই ক্ষেত্রে দেখো, ধরো আর্টিফিশিয়াল ফাইনাল বেসিস কন্টেইনস নো আর্টিফিশিয়াল ভেরিয়েবল, ফাইনাল বেসিসে আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেই। আচ্ছা যে আমি আগেও বিভিন্ন মানে সিমপ্লেক্স যখন অ্যালগরিদম করি, 1-2টা অঙ্ক আগে যখন করেছি, তখন আমরা কি বলেছি যে এখানে যে ভেরিয়েবলটা নেই তার ভ্যালু 0। তা আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেই, এর মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোর ভ্যালু 0। এর মানে এই যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল কি কি ছিল, x4 আর x6 ছিল, x4 x6 নেই, এর মানে তার ভ্যালু 0। তো যদি না থাকে এর মানে তার ভ্যালু 0, সেই ক্ষেত্রে দেখো জেড স্টার, সেই ক্ষেত্রে জেড স্টারের ভ্যালু কত, x4 আর x6 এর ভ্যালু 0, সেই ক্ষেত্রে জেড স্টারের ভ্যালু 0, সেই ক্ষেত্রে জেড স্টারের ভ্যালু 0। আচ্ছা
সেকেন্ড কেসটা কি? সেকেন্ড কেসটা হলো যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল appears in the final basis at zero level, মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে কিন্তু তার ভ্যালু জিরো। এখন যদি এমন হতো, এই অঙ্কের ক্ষেত্রে তো কেস ওয়ানটা হয়েছে, এই অঙ্কের ক্ষেত্রে শুধু কেস ওয়ানটা হয়েছে, যদি এমন হতো যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে জিরো লেভেলে, সেক্ষেত্রে ধরো x4 বা x6 এর মধ্যে কোনোটা এখানে থাকতো বা দুটোই হয়তো থাকতো, তো ভ্যালুটা ছিল জিরো। তো ভ্যালু জিরো হলে তখন তার ভ্যালু কত হবে? এই যে ম্যাক্স জেস্টারের ভ্যালু, আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোর ভ্যালু যদি জিরো হয়, আবার মানে জেস্টারের ভ্যালু তখন কি জিরো। এর মানে কেস ওয়ান আর কেস টু যাই হোক না কেন, এর মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ফাইনাল বেসিসে না থাকলেও জেড স্টার জিরো, আবার আর্টিফিশিয়াল ভেরিয়েবল ফাইনাল বেসিসে যদি জিরো লেভেলে থাকে দেন অলসো জেড স্টার জিরো। এর মানে এই দুটো কেসের দুটোতেই জেড স্টারের ভ্যালু কিন্তু জিরো। এবার আসি 3 নাম্বার কেসে। 3 নাম্বার কেসে কি বলা হয়েছিল? যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল appears in the final basis at positive level, এর মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল থাকবে কিন্তু এবং তার ভ্যালু পজিটিভ হবে। এর মানে x4 বা x6 এর মধ্যে কোনোটা যদি থাকতো এবং তার ভ্যালু যদি পজিটিভ হতো, তাহলে জেড স্টারের ভ্যালু কত? তাহলে জেড স্টারের ভ্যালু কি হতো? দেখো এগুলোর ভ্যালু পজিটিভ, এর মানে আলটিমেটলি জেড স্টারের ভ্যালু নেগেটিভ হতো। এর মানে আমরা যে 3টা সিচুয়েশন এখানে লিখেছি, এই প্রথম দুটো সিচুয়েশনের মধ্যে জেড স্টারের ভ্যালু জিরো আর জেড স্টারের ভ্যালু জিরো, আর লাস্ট সিচুয়েশনটাতে জেড স্টারের ভ্যালু নেগেটিভ। তো আমরা ফেজ টুতে কখন যাই? যদি প্রথম দুটো হয়, মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি ফাইনাল বেসিসে না থাকে বা যদি জিরো লেভেলে থাকে, তাহলে আমরা ফেজ টুতে যাই। এর মানে জেড স্টারের ভ্যালু যদি জিরো হয় তাহলে আমরা ফেজ টুতে যাই, আর জেড স্টারের ভ্যালু যদি নেগেটিভ হয়, ইন আদার ওয়ার্ডস আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি পজিটিভ লেভেলে থাকে ফাইনাল বেসিসে, তাহলে আমরা আর কিছু এগোনোর প্রশ্ন নেই এবং দি প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন। কাজেই এই জিনিসটাকে, 3টা জিনিসকে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবলের টার্মসেও বলতে পারি, আবার জেড স্টারের টার্মসেও বলতে পারি, জেড স্টার দিয়েও আমরা বোঝাতে পারি। আমরা যদি কাউকে বোঝাতে চাই আমরা জেড স্টার দিয়েও বলতে পারবো যে জেড স্টার যদি জিরো হয় তাহলে আমরা যাব ফেজ টুতে, আর জেড স্টার নেগেটিভ হলে আমরা ফেজ টুতে যাব না, এবং দি প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন। এই হলো আমার সেকেন্ড পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো আমার এটা। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টে আমি যেটা বলি সেটা অলরেডি আমি ইয়েতেও ডিসকাস করেছি, মানে অর্ডিনারি সিমপ্লেক্স মেথড একই জিনিস, যে আমরা এখন দেখলাম যে নো ফিজিবল সলিউশন কখন হয়? যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল পজিটিভ লেভেলে থাকে। তো আমাদের সলিউশনের টাইপ, একটা এলপিপির ক্ষেত্রে বিভিন্ন টাইপ থাকে সলিউশনের। তো নো ফিজিবল সলিউশন হলো একটা টাইপ, আরেকটা টাইপ হলো আনবাউন্ডেড সলিউশন। তো আনবাউন্ডেড সলিউশন কখন হবে? সলিউশনটা কখন আনবাউন্ডেড হবে? তার আনসার সেম, আমি যেটা অর্ডিনারি সিমপ্লেক্স মেথডে আমি যেটা বলেছিলাম একই জিনিস। আনবাউন্ডেড হবে তখনই যখন দেখব যে এন্টারিং ভেক্টর আমরা পেলাম, কিন্তু এন্টারিং ভেক্টর এর প্রতিটা কম্পোনেন্ট নেগেটিভ বা জিরো। এর মানে আমরা মিনি রেশিও বের করতে পারবো না। আমরা বলেছিলাম মিনি রেশিও বের করতে হলে শুধুমাত্র পজিটিভগুলো দিয়ে ডিভাইড করব, নেগেটিভ বা জিরো হলে আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দেব। এখন প্রতিটাই যদি নেগেটিভ বা জিরো হয় তাহলে কি আমরা মিনি রেশিও বের করতে পারবো না, কোনোটাই বেরোবে না। এই সিচুয়েশনে হবে দি সলিউশন, দি প্রবলেম হ্যাজ আনবাউন্ডেড সলিউশন। তাহলে আনবাউন্ডেড সলিউশন কখন হবে? দেখো, আমরা যদি কোথাও, যেমন এটার ক্ষেত্রে আমরা যদি এটার ক্ষেত্রে নেগেটিভ আসছে, এখন যদি দেখতাম তিনটাই নেগেটিভ, তাহলে কিন্তু এই ক্ষেত্রে মিনি রেশিও বেরোতো না এবং দি প্রবলেম হ্যাজ আনবাউন্ডেড সলিউশন। তাহলে এই সিচুয়েশনটা মনে রাখবে, কোথায় আনবাউন্ডেড হবে? যদি এন্টারিং ভেক্টরের সবগুলো কম্পোনেন্টই আইদার নেগেটিভ অর জিরো হয়, তখন হবে আনবাউন্ডেড সলিউশন। এবং এই ক্ষেত্রে মিনি রেশিও বের করা যায় না, এবং মিনি রেশিও বের করা যায় না এর মানে আমরা নেক্সট আর এগিয়ে যেতে পারি না, তখনও ইট হ্যাজ আনবাউন্ডেড সলিউশন। তো এই ছিল রিগার্ডিং টু ফেজ মেথড নিয়ে আমাদের ডিসকাশন। তো এর আগে আমরা প্রবলেমটা সলভ করলাম। সো টু ফেজ মেথড আমরা আপাতত এখানে থামছি। নেক্সট আমরা পরের ভিডিওতে দেখব রিগার্ডিং ডিজেনারেসি।